গাজায় স্থিতিশীলতা ফেরাতে সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। যৌথ টাস্কফোর্সের অংশ হিসেবে মোতায়েন হবে 200 সেনা। ইসরায়েল গাজায় জীবনের প্রায় প্রতিটি উৎস ধ্বংস করে দিয়েছে, জাতিসংঘের বিশেষজ্ঞ দলের মন্তব্য। অর্থ সংকটের কারণে শান্তিরক্ষা মিশনের পরিধি কমিয়ে আনবে জাতিসংঘ, বড় প্রভাব পড়তে পারে বাংলাদেশেও। এবং ভারতের মধ্যপ্রদেশে কফ সিরাপ খেয়ে 19 শিশুর মৃত্যু, ঔষধ কোম্পানির মালিক গ্রেফতার। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনে গুরুত্বপূর্ণ ঘটনা বলে নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে যৌথ টাস্কফোর্সের অংশ হিসেবে সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। এতে 200 সেনা মোতায়েনের ঘোষণা দেয় মার্কিন সরকার। তবে আলাদা কোনো মার্কিন সেনা গাজার ভেতরে মোতায়েন করা হবে না বলে জানায় তারা। বৃহস্পতিবার নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ 2 কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায় সেখানে মিশরের সশস্ত্র বাহিনী, কাতার, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরাও থাকবেন। এদিকে মার্কিন সেনাদের দলটির নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের সামরিক সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যান্ট কুপার। ইসরায়েল গাজায় জীবনের প্রায় প্রতিটি উৎস ধ্বংস করে দিয়েছে। এতে জাতিগত নিধনকে স্বীকৃতি দিয়ে এই মন্তব্য করেছে জাতিসংঘের বিশেষজ্ঞ এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ জেনোসাইড স্কলার্স। দীর্ঘ 2 বছর পর গাজায় যুদ্ধ বন্ধে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল। তবে গাজায় একটি টেকসই যুদ্ধবিরতি অর্জিত হলেও গাজার ফিলিস্তিনিদের স্বদেশ এবং বাড়িঘর ও মহল্লা পুনর্গঠন কতটা চ্যালেঞ্জের সেটি জানার চেষ্টা করছেন বিশেষজ্ঞরা। ইসরায়েলি আগ্রাসনে গাজার প্রায় 90% ভবনই ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি সেনাদের নির্বিচার হামলায় কমপক্ষে ৬৭,১৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও প্রায় ১.৫ লাখেরও বেশি মানুষ। ফিলিস্তিনিদের হাজার হাজার মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, যে সংখ্যা অজানা। এই ধ্বংসস্তূপের নিচে কবরস্থ হয়েছে জীবিত ও মৃত ফিলিস্তিনিদের আশা ও স্বপ্ন। জাতিসংঘ বলছে গাজার পুনর্গঠনের জন্য $৫,০০০ কোটি বেশি প্রয়োজন হবে। এই উপত্যকাকে আবার বসবাসযোগ্য করে তুলতে কমপক্ষে 15 বছর সময় লাগতে পারে বলেও অনুমান জাতিসংঘের। এদিকে মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞরা বলছেন গাজার ভবিষ্যতের জন্য পুনর্গঠন অপরিহার্য হলেও এমন আশঙ্কাও রয়েছে হামাস ক্ষমতা ছেড়ে দিলে এই ভূখণ্ড সংঘাত ও অরাজকতায় ডুবে যাবে, যা ট্রাম্পের পরিকল্পনার একটি শর্ত। অভিযোগ আছে গণহত্যার সময় ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজার নিরাপত্তা বাহিনীকে হত্যা করেছে। এছাড়া এমন কিছু কুখ্যাত অপরাধী গোষ্ঠীগুলোকে মদদ দিয়েছে যারা গাজায় এসে সামান্য ত্রাণ চুরি করে সর্বোচ্চ লাভে বিক্রি করেছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন গোষ্ঠীগত সংঘাত, বিশেষ করে ফাতাহ ও হামাসের মধ্যে সংঘাত বড় এক সমস্যার সৃষ্টি করতে পারে। ফাতাহ পশ্চিম তীরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে হামাস ইসরায়েলের সঙ্গে লড়াইয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও গাজার নিয়ন্ত্রণ ধরে রেখেছে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের নির্বিচার হামলার শুরুর আগে 2022 সালে সেভ দ্য চিলড্রেনের পরিচালিত একটি সমীক্ষায় দেখা গেছে গাজার প্রতি 5টি শিশুর মধ্যে 4টি হতাশা, ভয় ও শোক নিয়ে জীবনযাপন করছিল। মনোবিদরা বলছেন এত কিছুর পরেও গাজায় থাকতে যারা বাধ্য হবেন তাদের ভয়াবহ এক জাতিগত নিধনের স্মৃতি তাড়িয়ে বেড়াবে। তাদের মানসিক ট্রমার সঙ্গে লড়াই করতে হবে। ইসরায়েলের অবিরাম আক্রমণে তারা পরিবার, বন্ধু, ঘরবাড়ি এবং ভবিষ্যৎ অনেক কিছুই হারিয়েছেন। এসব নিয়ে ভাবার বা শোক করার মুহূর্ত খুব কমই পেয়েছেন তারা। ডক্টরস উইদাউট বর্ডার্সের মতে এই জাতিগত নিধনের কারণে গাজায় ফিলিস্তিনিদের ওপর যে সম্মিলিত মানসিক আঘাত এসেছে তা সাম্প্রতিক বছরগুলোর গবেষণা বা দেখা কোনো কিছুর সঙ্গেই তুলনীয় নয়। বিনয়ামিন, আরটিভি। ইসরায়েলের সরকার গাজার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন করেছে। ফলে শর্ত সাপেক্ষে উভয় পক্ষের বন্দি বিনিময় এবং ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার করবে। তবে দীর্ঘস্থায়ী শান্তি আনতে এটি বৃহত্তর পরিকল্পনার সাথে কিভাবে খাপ খায় সে সম্পর্কে বিস্তারিত এখনও স্পষ্ট নয়। শুক্রবার ভোরে ইসরায়েল সরকার শান্তি পরিকল্পনা বাস্তবায়নে অনুমোদন দিয়েছে। এতে গাজায় 24 ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধের পথ প্রশস্ত হয়েছে। একই সাথে হামাসকে ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়ার জন্য 72 ঘন্টার সময়সীমা দেওয়া হয়েছে। এদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর
আবারও নিরাপদে বের হচ্ছেন গাজাবাসী। 2023 থেকে গাজায় ইসরায়েলের হামলায় কমপক্ষে 67,194 জন নিহত এবং 1,69,890 জন আহত হয়েছেন। অর্থ সংকটের কারণে আগামী কয়েক মাসের মধ্যে শান্তিরক্ষা মিশনের পরিধি কমিয়ে আনবে জাতিসংঘ। সব মিলিয়ে 25% শান্তিরক্ষী সদস্য ফিরিয়ে নিয়ে আনা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এতে শান্তিরক্ষী কর্মীদের পাশাপাশি ক্ষতির মুখে পড়বে বেসামরিক অনেক কর্মীও। এর বড় প্রভাব পড়তে পারে বাংলাদেশেও। বিস্তারিত আব্দুল মালিকের প্রতিবেদনে। যুদ্ধবিধ্বস্ত বা সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি স্থাপন, মানবাধিকার সুরক্ষা এবং টেকসই রাজনৈতিক স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন পরিচালিত হয়। বর্তমানে লেবানন, আফ্রিকার কয়েকটি দেশ, গোলান মালভূমি সহ বিশ্বজুড়ে 9টি শান্তিরক্ষী মিশন পরিচালনা করছে জাতিসংঘ। শান্তিরক্ষা মিশনের অর্থ আসে সদস্য দেশগুলোর অর্থনৈতিক পরিধির উপর নির্ভর করে দেওয়া অনুদান থেকে। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ 26% ও 24% অর্থ দিয়ে দ্বিতীয় সর্বোচ্চ অবদান রাখে চীন। তবে যুক্তরাষ্ট্রের কাছে জাতিসংঘ সব মিলিয়ে $2.8 বিলিয়ন পাওনা রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত আগস্টে শান্তিরক্ষা মিশনের জন্য বরাদ্দকৃত $800 মিলিয়ন বাতিল করেন। এই অর্থ 2024 ও 2025 সালের জন্য বরাদ্দ করা হয়েছিল। অপরদিকে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর 2026 সালে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের জন্য বাজেট বরাদ্দ বাতিলের দাবি জানিয়েছেন। হোয়াইট হাউস বলছে, মালি, লেবানন ও কঙ্গোতে এসব মিশন সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এরই ধারাবাহিকতায় শান্তিরক্ষী মিশনের খরচ কমাতে সেনা ফিরিয়ে আনার পরিকল্পনা করছে জাতিসংঘ। এর ফলে 13 থেকে 14,000 সৈন্য, পুলিশ ও বেসামরিক কর্মী এ ছাঁটাইয়ের আওতায় আসতে পারে। এতে সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশ। জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী 447 নারী সহ 5,230 জন শান্তিরক্ষী নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। আব্দুল মালেক, RTV। ভারতের মধ্যপ্রদেশে কফ সিরাপ খেয়ে 19 শিশুর মৃত্যু হয়েছে। সিরাপটির মধ্যে বিষাক্ত ডাইথাইলিন গ্লাইকোল থাকার কারণে শিশুদের কিডনি বিকল হয়ে মৃত্যুর ঘটনা ঘটে। তামিলনাড়ুর শ্রীশান ফার্মাসিউটিক্যালস কোম্পানির তৈরি কোল্ড রিফ সিরাপটি ক্ষতিকর হিসেবে চিহ্নিত হয়েছে। এই ঘটনায় গ্রেফতার হয়েছেন সেই ঔষধ কোম্পানির মালিক রংনাথ গোবিনাথ। বিস্তারিত আরাফাত ইয়াসারের রিপোর্টে। ভারতের মধ্যপ্রদেশের একটি ছোট শহরে আবারও ঘটল ভয়াবহ শিশু মৃত্যুর ঘটনা। কফ সিরাপ খেয়ে মৃত্যু হয়েছে অন্তত 19 শিশুর। এটি এমন একটি সিরাপ যেটি বছরের পর বছর ধরে বহু দেশে মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। কোল্ড রিফ নামক এই সিরাপে রয়েছে বিষাক্ত উপাদান ডাইথাইলিন গ্লাইকোল, যা শিল্প কারখানায় ব্যবহৃত হয়। এটি কিডনি বিকল হয়ে যাওয়ারও কারণ হতে পারে। অভিযোগ উঠেছে এই সিরাপটি তৈরি করেছে তামিলনাড়ুর একটি ঔষধ কোম্পানি, যার নাম শ্রীশান ফার্মাসিউটিক্যালস। ইতোমধ্যে কোম্পানিটির মালিক রঙ্গনাথন গোবিন্দান গ্রেপ্তার হয়েছেন। অভিযোগ রয়েছে তিনি এমন একটি ক্ষতিকর সিরাপ তৈরি করেছেন যা শিশুদের জন্য অত্যন্ত বিপজ্জনক। বিষাক্ত এই সিরাপটি খেয়ে মধ্যপ্রদেশ ও প্রতিবেশী অঞ্চল রাজস্থানেও আরও মৃত্যুর সংবাদ পাওয়া গিয়েছে। জানা যায়, কয়েক সপ্তাহ আগে সরকারের পক্ষ থেকে এই সিরাপটি পরীক্ষা করা হয়েছিল। এই পরীক্ষায় 48.6% ডাইথাইলিন গ্লাইকোল থাকার বিষয়টি নিশ্চিত হয়েছে। अभी 3 दवाइयों के जो सैंपल भेजे गए उसकी जांच आई है, रिपोर्ट आई है, उसमें कोई भी इस प्रकार के तत्व नहीं मिले हैं जिसके कारण ये कहा जा सके कि मौत इन दवाइयों के कारण हुई है। এটি কোনো নতুন ঘটনা নয়। এই ধরনের কফ সিরাপের কারণে আগেও বহু শিশুর মৃত্যু হয়েছে। 2023 সালে গাম্বিয়া ও উজবেকিস্তানে ভারতের তৈরি কফ সিরাপ খেয়ে শতাধিক শিশুর মৃত্যু হয়েছিল। এর আগেও 2019-20 সালে জম্মু ও কাশ্মীরে কফ সিরাপের কারণে কয়েকটি শিশুর মৃত্যু হয়। এদিকে ভারতের ঔষধ বাজারে দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থা ও বিভক্তির কারণে এই ঘটনাগুলো বারবার ঘটছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ছোট কোম্পানিগুলো অনুমোদনহীন ওষুধ তৈরি করে এবং সেগুলো কম দামে বাজারে বিক্রি করে নানা ধরনের বিপদ ডেকে আনে বলেও মনে করছেন তারা। তবে আগামীতে এ ধরনের সিরাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। আরাফাত ইয়াসার, RTV। আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী। পাকিস্তানি সংবাদ মাধ্যম পাকিস্তান অবজারভার দাবি করছে, হামলায় সশস্ত্র সংগঠন পাকিস্তান তেহরিকি তালিবানের প্রধান নূর ওয়ালি মেসুদ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে হামলার ঘটনা ঘটে। সঙ্গে কারি সাইফুল্লাহ মেসুদ সহ তার কয়েকজন সহযোগীও প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সাইফুল্লাহ মেসুদকে টিটিপির পরবর্তী প্রধান হিসেবে বিবেচনা করা হয়। টিটিপি পাকিস্তানে একটি নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী দল। তাদের প্রধান নেতা নূর ওয়ালি পাকিস্তানে সবচেয়ে বড় ওয়ান্টেড ব্যক্তি। এর আগে বুধবার টিটিপির হামলায় পাকিস্তানের 12 সেনা নিহত হয়। এমন ঘটনার পরে পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এক বক্তব্যে বলেন, অনেক হয়েছে, আমরা আর এমন হামলা সহ্য করব না। ফিলিপাইনের দক্ষিণাঞ্চল মিন্দানাও দ্বীপপুঞ্জে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার আঘাত হানা এই ভূমিকম্প রিক্টার স্কেলে মাত্রা ছিল 7.4। ইতোমধ্যে সুনামি সতর্কতা জারি করেছে ফিলিপাইনের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা CNN। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এদিকে সুনামি সতর্কতা সংস্থা প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, সুনামির জলোচ্ছ্বাসের সময় ফিলিপাইনের কোনো এলাকায় সাগরের ঢেউয়ের উচ্চতা 10 ফুট পর্যন্ত পৌঁছাতে পারে। এমনকি প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলের দ্বীপরাষ্ট্র পালাওয়েও আঘাত হানতে পারে সুনামি। এই দুই দেশে জলোচ্ছ্বাসের সময় ঢেউয়ের উচ্চতা 3 ফুটের বেশি হতে পারে। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।